তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুন। আপনার প্রশাসন সহযোগিতা করেনি। রাজ্য সরকার এসআইআর এর সর্বক্ষেত্রে বাধা দিয়েছে। বেনামের লোকদের রেখে দেওয়া হয়েছে, মৃতদের নাম রেখে দেওয়া হয়েছে, যার ফলে যে অসহযোগিতা আপনার সরকার করেছে সেটা একেবারে সুপ্রিম কোর্ট স্বীকৃতি দিয়েছে, সিলমোহর দিয়েছে। মুখ্যমন্ত্রী হিসাবে আপনার 1 মিনিট এই পদে থাকার কথা নয়। আপনি একবারও জয় গোস্বামী বলেছেন যে কেন ৬,৮০০ বুথে একজনও মৃতর নাম পাওয়া যায়নি? কিভাবে ফর্ম ফিল আপ করেছে, কিভাবে শাসক দলের লোকজনরা ফর্ম ফিল আপ করেছে, কিভাবে কেন একজনের এগেনস্টে 50 জনের নাম মানে ভোটার তালিকায় তোলানো হয়েছে? কি করে দিনের পর দিন অবৈধ ভোটাররা রয়ে গেছে? জয় গোস্বামী আপনি শুনুন, 24 লক্ষ মৃতর নাম কাটা গেছে জেনুইন। এই 24 লক্ষ ভোট এই দ্বিজেন মুখোপাধ্যায়, আপনাদের পরিচিত লোক, গায়ক, তারা এসে ভোট দিতেন। মৃত মানুষদেরকে দিয়ে ভোট দেওয়ানো হতো। জয় গোস্বামী কেন সেগুলো নিয়ে আপনারা কথা বলেননি বলেন তো? যে মৃত ভোটার, 2 বা ততোধিক নামের ভোটার, স্থায়ীভাবে এ রাজ্য থেকে চলে যাওয়া ভোটার, অনুপস্থিত ভোটার, এদের শাসকরা ভোট দেয় ভোটের দিন বিকেল বেলায়, প্রক্সি ভোট দেয়। জয় গোস্বামী আপনি কেন তাদেরকে নিয়ে কথা বলেন না? আপনি কেন বলেন না যে একটা বিশুদ্ধ ভোটার তালিকা চাই? এবং আমাকে কিন্তু বিচার বিভাগের লোকরা বলছেন যে বিশ্বনাথ বাবু, রাজনৈতিক দলগুলোই হই হল্লা বন্ধ করুক, রাজনৈতিক লোকগুলো তামাশা বন্ধ করুক। আমরা আমাদেরকে দায়িত্ব যখন সুপ্রিম কোর্ট দিয়েছে, আমরা কিন্তু আগামী 15-20 দিনের মধ্যেই এই কাজটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করব। আপনাদের দয়া করে আপনারা চিন্তা করবেন না, আপনাদের সবার নাম ক্লিয়ার হবে, প্রত্যেকের। মুসলমানদেরকে বিশেষ করে আমি বলছি, আমার কাছে ভুল খবর থাকার কোনো সুযোগ নেই। আপনাদের প্রত্যেকের নাম কিন্তু ক্লিয়ার হচ্ছে। অবস্থান বিক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায়, কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে বক্তৃতা রাখছেন, কিন্তু অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ করতে হচ্ছে কেন? এটা তো এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। যিনি বলেছিলেন এসআইআর করতেই দেবো না, সেই এসআইআর হলো 60 লক্ষ বিচারাধীন এখনো পর্যন্ত। তারা ভোট দিতে পারবে কি পারবে না, এই যে অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন, এর দিক প্রকৃতি কি এই মুহূর্তে দাঁড়িয়ে? ওই অবস্থানের কি রাজনৈতিক কোনো গ্রহণযোগ্যতা আছে? রাজনীতিতে কি গ্রহণযোগ্যতা? মানুষের সহানুভূতি করানোর জন্য এটা হতে পারে, কিন্তু রাজনীতিতে এটা কি গ্রহণযোগ্যতা রাখে? আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। এই অবস্থানে রাজনৈতিক ফল কি পাবে মমতা বন্দ্যোপাধ্যায়? যারা ধরো 60 লক্ষ যাদের এখনো নথি যাচাই বাকি আছে, তারা মনে করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমার নামটা উঠলো। ফলে এর রাজনৈতিক কেমিস্ট্রি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সিজন পলিটিশিয়ান, এবং তিনি জানেন যে কখন খেলাটা ঘুরিয়ে দিতে হয়। ভাঙা পায়ের খেলা করে কতবার কিভাবে খেলাটা ঘুরিয়ে দিলেন। আর এবারও তিনি জানেন এই 60 লক্ষর উপর ভিত্তি করেই জয় পরাজয় নির্ধারণ হবে। ফলে খেলাটা ঘুরিয়ে দেওয়ার জন্যই তিনি এই ধর্ণা মঞ্চে বসেছেন। এটাই কেমিস্ট্রি। আমি তোমায় এর আগের দিনও বলছিলাম যে দেখো, বিজেপি ম্যাথমেটিক্সের উপর জোর দিচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় কেমিস্ট্রির উপর জোর দিচ্ছে। এই কেমিস্ট্রি জায়গা থেকেই আমি জিনিসটা দেখব। বাস্তবটা হলো এই, মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার মানে সাপ হয়ে কাটছেন আর ওঝা হয়ে ঝাড়ছেন। তারাই একের পর এক বিএলও, ইআরও, ডিএমদেরকে কার্যত বাধ্য করেছেন মৃত নাম রেখে দিতে, বেনামি নাম রেখে দিতে। তারাই বাধ্য করেছিলেন 2 বা ততোধিক নাম রেখে দিতে। তারাই বাধ্য করেছেন বেনো জল ভোটার তালিকায় রেখে দিতে। এবং যখন নির্বাচন কমিশন দেখলো যে কার্যত প্রথম পর্বে ফর্ম ফিল আপের পর্বে পুরো বিষয়টা তৃণমূল কংগ্রেসের দখলে চলে গেছে, যেহেতু বিরোধী দল নেই এই রাজ্যে, ফলে তারা যখন বুঝতে পারলেন যে পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল একের পর এক বিডিও অফিস দখল করে তাদের মতন করে কোনো এক ব্যক্তির নামে 50টা ফর্ম ফিল আপ করেছে, 8,600 বুথে কোনো মৃত নাম পাওয়া যায়নি, যা ইচ্ছা তাই করেছে। ইলেকশন কমিশন কার্যত বাধ্য হয়েছে
সেটাকে ক্রস চেক করতে, যদিও তাদের পরিকল্পনার অভাব ছিল, আমি তোমায় বলেছি, এটা আমরা প্রথম থেকেই বলেছি। ফলে ইলেকশন কমিশন কি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের করাপশন এসআইআর আটকানোর জন্য একের পর এক অর্ডার এবং একের পর এক নির্দেশিকা পালন, মানে আদেশ জারি করেছে। যেমন এআই দিয়ে মানুষের নাম ভেরিফিকেশন করতে গিয়ে সামান্য সামান্য ভুলের জন্য আজকে অনেকের ডাক এসছে, মানুষ হয়রানি হয়েছে, বৃদ্ধ মানুষের হয়রানি হয়েছে, অসুস্থ মানুষের হয়রানি হয়েছে, এটা বাস্তব। আবার একই সাথে তুমি যদি লক্ষ্য করো তাহলে এ রাজ্যে মানে তৃণমূলী প্রশাসনের আহ, উম, বলা যায় যে রাজনীতিকরণ বন্ধ করবার জন্য ইলেকশন কমিশন বাধ্য হয়েছে শেষের দিকে অবজারভার নিয়োগ করতে। রোল অবজারভার নিয়োগ করেছে, মাইক্রো অবজারভার নিয়োগ করছে। উদ্দেশ্য এক, যে রাজ্য সরকারের প্রশাসনের উপর সামান্য বিশ্বাস করা যায় না, বাস্তবে বিশ্বাস করা যায় না। বিশ্বাস অবিশ্বাস এমন জায়গায় পৌঁছে গেছিল যে ইলেকশন কমিশন একের পর এক উদ্যোগ যেগুলো নিয়েছে, তাতে তো তৃণমূল কংগ্রেসের ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে সাধারণ মানুষের, তাদের হয়রানি হয়েছে, লম্বা লাইনে দাঁড়াতে হয়েছে। আর তৃণমূল কংগ্রেসের জোচ্চুরি চুরি আটকানোর জন্য মাইক্রো অবজারভারকে রাখতে হয়েছে যাতে করে ক্রস চেক করা যায়, রোল অবজারভারকে রাখতে হয়েছে, তাতে কাজের দীর্ঘ থেকে দীর্ঘ গতি হয়েছে। শেষ পর্যন্ত এই লড়াইটা সুপ্রিম কোর্টের অবস্থান যদি দেখো তাহলে রাজ্য সরকারের চূড়ান্ত অসহযোগিতা, আর অন্যদিকে ইলেকশন কমিশনের ব্যর্থতা, এই দুইয়ের ফলে এখনো 60 লক্ষ মানুষের কাগজপত্রের ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। যা শোনা যাচ্ছে 60 লক্ষের মধ্যে 6 লক্ষ কমপ্লিট হয়েছে, আমার কাছেও খবর। তাহলে এখনো 54 লক্ষ লোকের ভেরিফিকেশন হবে। এবং আমাকে কিন্তু বিচার বিভাগের লোকরা বলছেন যে বিশ্বনাথ বাবু, রাজনৈতিক দলগুলোই হই হল্লা বন্ধ করুক, রাজনৈতিক লোকগুলো তামাশা বন্ধ করুক। আমরা আমাদেরকে দায়িত্ব যখন সুপ্রিম কোর্ট দিয়েছে, আমরা কিন্তু আগামী 15-20 দিনের মধ্যেই এই কাজটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করব। এবং তোমাকে আমি বলছি, ভেতরের যা খবর আমার কাছে, যদি আমি ভুল না হই, যে 6 লক্ষ নাম ভেরিফিকেশন হয়েছে, নামগুলো কিন্তু এক এক চ্যানেলে এক এক রকম দেখাচ্ছে। কেউ বলছে 3 লক্ষ, কেউ 2 লক্ষ, অ্যাকচুয়ালি 6 লক্ষ হয়েছে। তোমায় বলছি, যে চ্যানেল 3 লক্ষ দেখাচ্ছে ভুল দেখাচ্ছে। ফলে 6 লক্ষ যে নাম এখন পর্যন্ত মানে বিচার বিভাগ দায়িত্ব নেওয়ার পরে ভেরিফাইড হয়েছে, তাতে ওনারা বলছেন যে দেখুন বেশিরভাগ নামই কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমাকে বলছে যে দেখুন বেশিরভাগ নামই ক্লিয়ার হয়ে যাচ্ছে, এবং তারা আমাকে এটাও বলছেন যে এই যে বাজারে রটানো হচ্ছে, মুসলমানদের নাম আটকানো হচ্ছে, 39% বলা হচ্ছে না, সংখ্যাটা আমি বলছি, মানে বলছি যে মুসলমানদের নাম আটকানো হচ্ছে, এটা মিথ্যে কথা, ভুল কথা, মিথ্যে কথা, ভুল কথা। আমি মুসলমান ভাই বোনদের বলছি, এটা তাতানোর জন্য আপনাদের বলা হচ্ছে। বরঞ্চ উল্টো, আপনাদের সামান্য শেখ বানানটা একজন এসি কে লিখেছেন, একজন এসএইচ আই কে লিখেছেন, যা মানে এই যে এসি কে লিখেছেন, আপনাদের দয়া করে আপনারা চিন্তা করবেন না, আপনাদের সবার নাম ক্লিয়ার হবে, প্রত্যেকের, মুসলমানদেরকে বিশেষ করে আমি বলছি। আমার কাছে ভুল খবর থাকার কোনো সুযোগ নেই, আপনাদের প্রত্যেকের নাম কিন্তু ক্লিয়ার হচ্ছে। একমাত্র ওপার বাংলা থেকে আসা হিন্দুদের মধ্যে একটা অংশ একেবারেই ডকুমেন্টেশন যারা দেখাতে পারেনি, অমিত শাহ চেষ্টা করছেন যে এর মধ্যে নাগরিকত্ব সংশোধনী আইনের সার্টিফিকেট তাদের দিয়ে দিতে, এবং শুভেন্দু অধিকারী বলেছেন যে এদের নামের তালিকা অনুযায়ী নাগরিকত্ব যে এদের হয়ে গেছে সেটা ইলেকশন কমিশনকে কমিউনিকেট করা হবে, জানিয়ে দেওয়া হবে। যদি সেটা করা হয় তাহলে মতুয়া বা ওই পার থেকে আসা হিন্দুদের নামও কিন্তু কাটা যাবে না। ফলে আমি বারবার আপনাদেরকে বলছি, রাজনৈতিক দলগুলো আতঙ্ক তৈরি করছে, দয়া করে এই আতঙ্কের মধ্যে আপনারা পা ফেলবেন না, একটু ওয়েট করুন। বিচার ব্যবস্থার উপরে আপনারা আস্থা রাখুন। আপনারা যদি আস্থা রাখেন, আপনারা অবশ্যই দেখবেন যে একেবারে যদি কিছুই ডকুমেন্ট কেউ না দিতে পারে তাহলে আলাদা কথা, না হলে কিন্তু আপনার নাম অবশ্যই এই সংযোজিত তালিকায় থাকবে। কিন্তু
এই ধর্নার মানে কি? আপনার কাছে যা খবর, আমরা যেটা এশিয়ানে দীর্ঘদিন আলোচনা করছি, আপনার কাছে যা খবর আপনি যেটা দিচ্ছেন, তাহলে মমতা ব্যানার্জি বসলো না বসলো সে তো বিচার বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা তো কাজটা করেই দেবে সম্পূর্ণ। ওই যে আমি বললাম যে সাপ হয়ে আমি কাটবো আর ওজা হয়ে ঝাড়বো, এটাই রাজনীতি। এই রাজনীতিটা এই রাজনীতিটাই তো বিরোধীরা করতে পারলো না, জন্য 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছে। এই রাজনীতিটাই পশ্চিমবাংলার মানুষ চায়। এই রাজনীতিটাই পশ্চিমবাংলার মানুষ বাম আমল থেকে, কংগ্রেস আমল থেকে মানুষ দেখে অভ্যস্ত যে তুমি কতটা ড্রামাটাইজ করতে পারছো, কতটা নাটক করতে পারছো, কতটা মিথ্যে কথা বলতে পারছো, কতটা তুমি নাটকীয় ভঙ্গিতে নিয়ে যেতে পারছো। ফলে সেইটা যে যারা করতে পারে তারা জয়ী হয়, আর যারা করতে পারে না তাদের পরাজয় ঘটে। আমি 3-4টে নৈতিক প্রশ্ন এবার তোমায় তুলতে চাই। যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী না তৃণমূল নেত্রী? যদি মুখ্যমন্ত্রী হন তাহলে আপনার প্রশাসন কিন্তু সহযোগিতা করেনি, সেটা সুপ্রিম কোর্ট বলেছে। সুপ্রিম কোর্ট বলেছে যে দুটো সাংবিধানিক সংস্থার মধ্যে সহযোগিতা না থাকার জন্য সুপ্রিম কোর্ট বা বিচার বিভাগকে এর মধ্যে ঢুকতে হয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুন। আপনার প্রশাসন সহযোগিতা করেনি। রাজ্য সরকার এসআইআর এর সর্বক্ষেত্রে বাধা দিয়েছে। বেনামের লোকদের রেখে দেওয়া হয়েছে, মৃতদের নাম রেখে দেওয়া হয়েছে, যার ফলে যে অসহযোগিতা আপনার সরকার করেছে সেটা একেবারে সুপ্রিম কোর্ট স্বীকৃতি দিয়েছে, সিলমোহর দিয়েছে। মুখ্যমন্ত্রী হিসাবে আপনার 1 মিনিট এই পদে থাকার কথা নয়। আর যদি আপনি তৃণমূল নেত্রী হিসাবে ধর্ণা দেন তাহলে ওই প্রশ্নটা আসে, আপনার বিএলএ যারা ছিল তাদের ভূমিকা কি ছিল? এত আস্ফালন করেছিলেন যে আমার দলের প্রত্যেকে বিএলএ, তাহলে বিএলএরা কি করেছে? যখন ইলেকশন কমিশন আদেশ দিয়েছিল যে বয়স্ক মানুষদেরকে বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করতে হবে, তখন আপনার বিএলএরা কেন, আবারও বলছি আপনার দলের এজেন্টরা কেন বিএলওদের নিয়ে যায়নি? নাকি এই নাটকটা করবেন জন্য যাতে করে মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়? সেই কারণেই বয়স্ক মানুষ, অসুস্থ মানুষদেরকে দেখানো হয়েছে, ছবি তোলানো হয়েছে। তাহলে ইলেকশন কমিশন পরিষ্কার করে নির্দেশ দিয়েছিল যে বয়স্ক মানুষ, অসুস্থ মানুষদেরকে বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ, ফর্ম ভেরিফিকেশন ইত্যাদি কাজ করতে হবে। তারপরেও করেনি কেন? আপনার বিএলএরা কি করেছিল? কেন আপনার বিএলএরা বিএলওদেরকে বাধ্য করেনি যে হ্যাঁ আপনি বয়স্ক মানুষদেরকে বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে? অসুস্থ মানুষকে কেন আপনি এনেছেন? পুরো বিষয়টাতে সহানুভূতি পাওয়ার জন্য। ফলে প্রশ্নটা হচ্ছে, আপনি প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিলে আপনি ব্যর্থ হয়েছেন প্রশাসক হিসাবে। আপনি যদি মুখ্যমন্ত্রী মানে তৃণমূল নেত্রী হিসাবে করেন তাহলে আপনি দলীয় যে বিএলএদের নিয়োগ করেছিলেন তাহলে কি তাদের ভূমিকা কি ছিল? এবার থাকলো এই ধর্ণা বেঞ্চে আমি দেখতে পেলাম আশ্চর্যজনক ভাবে হলেও যে বেশ কয়েকজন বুদ্ধিজীবী আছেন। যে বুদ্ধিজীবী, আমি প্রশ্ন তুলতে চাই জয় গোস্বামীকে। এক সময় প্রত্যেকে তাকে সমাদৃত করত, আজকে আপনাকে কেন করে না? আজ কবি সুমনকে ছেড়ে দিলাম, মানে অনেক দিন ধরেই ঘেটে আছে, কিন্তু জয় গোস্বামীর প্রশ্নটা হচ্ছে, আপনি নিশ্চয়ই নাম বাদ যাদের গেছে তাদের হয়ে আপনাকে দিয়ে তৃণমূল কংগ্রেস হয়তো মামলা করিয়েছে বা আপনি নিজে করেছেন, আপনি নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস করেন, তৃণমূল কংগ্রেসের ধর্ণা মঞ্চে গেছেন, বেশ করেছেন, এর মধ্যে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি একবারও জয় গোস্বামী বলেছেন যে কেন ৬,৮০০ বুথে একজনও মৃতর নাম পাওয়া যায়নি? কিভাবে ফর্ম ফিল আপ করেছে, কিভাবে শাসক দলের লোকজনরা ফর্ম ফিল আপ করেছে, কিভাবে কেন একজনের এগেনস্টে 50 জনের নাম মানে ভোটার তালিকায় তোলানো হয়েছে? কি করে দিনের পর দিন অবৈধ ভোটাররা রয়ে গেছে? জয় গোস্বামী, আপনি শুনুন, 24 লক্ষ মৃতর নাম কাটা গেছে জেনুইন। এই 24 লক্ষ ভোট, এই দ্বিজেন মুখোপাধ্যায় আপনাদের পরিচিত লোক, গায়ক, তারা এসে ভোট দিতেন, মৃত মানুষদেরকে দিয়ে ভোট দেওয়ানো হতো। জয় গোস্বামী, কেন সেগুলো নিয়ে আপনারা কথা বলেননি বলেন তো? ডে ওয়ান থেকে যেখানে আমরা বলছি যে একজন যোগ্য নাম বাদ দেওয়া যাবে না, আর কোনো অযোগ্য নাম ভোটার তালিকায় থাকবে না। একটা গণতান্ত্রিক দেশে মৃতদের নিয়ে খেলা করে শাসক দল। জয় গোস্বামী, আপনি খুব ভালো করে জানেন যে মৃত ভোটার 2 বা ততোধিক নামের ভোটার
স্থায়ীভাবে এ রাজ্য থেকে চলে যাওয়া ভোটার, অনুপস্থিত ভোটার, এদের শাসকরা ভোট দেয়, ভোটের দিন বিকেল বেলায় প্রক্সি ভোট দেয়। জয় গোস্বামী, আপনি কেন তাদেরকে নিয়ে কথা বলেন না? আপনি কেন বলেন না যে একটা বিশুদ্ধ ভোটার তালিকা চাই? যেমন করে গর্জে বলতে পারেন যে কেন মুসলিমদের নাম থাকবে, মানে নাম বাদ যাচ্ছে। ঠিক বলেছেন, আপনি অবশ্যই ঠিক বলেছেন, কেন যোগ্যদের নাম বাদ যাবে, একেবারে ঠিক। কিন্তু যারা অযোগ্য দিনের পর দিন শাসক দলের ভুতুরে ভোটার হিসাবে কাজ করে, তাদের নাম বাদ যাওয়া উচিত যে, সেটা নিয়ে জয় গোস্বামী আপনি কেন একটা কথা বলেন না? তাহলে শেষ পর্যন্ত তৃণমূল জীবী হয়েই কিন্তু আপনাকে শেষ জীবনটা কাটাতে হলো। এটাই দুঃখের। আমরা যারা শিক্ষিত মানুষ বলে নিজেদের পরিচয় দিই, অধ্যাপক বলে কেউ পরিচয় দিই, কেউ কবি সাহিত্যিক বলে পরিচয় দিই, দিনের শেষে দলের বাইরে কিন্তু আমরা কেউ যেতে পারছি না। দলীয় দাস, আমরা দলের দাসে পরিণত হয়ে যাচ্ছি আমরা। এবং আজকের আশার খবর একটাই, এর মধ্যেও যারা বিভিন্ন বর্গের অস্থায়ী শিক্ষক, তারা কিন্তু অন্তত পক্ষে, আমি জানি না তাদের জেল হাজত কি হবে, অন্তত রাজা তোর কাপড় কই সেটা দেখিয়ে দিয়ে এসেছে। 15 বছরেও আমাদের যে বেতন বৃদ্ধি হয়নি, এই বার্তাটাও কিন্তু তারা দিয়েছে। এখানেই ধর্ণা মঞ্চের সাফল্য, এখানেই রাজ্যের প্রদীপের আলোর তলে যে অন্ধকারটা, সেই অন্ধকারের ছবিটা কিন্তু আজকে শিক্ষক শিক্ষিকারা ওই ব্যানারটাকে জাস্ট ধরে বুঝিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে।